সৈয়দ আব্দুল রহিম ইন্ডিয়ান ফুটবল দলের একজন অন্যতম প্রধান কোচ। তার বায়োপিক তৈরি হলো সম্প্রতি, তৈরি করলেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। আর সেই বায়োপিকের প্রধান চরিত্রে সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করলেন অজয় দেবগন। কেমন হলো এই সিনেমা, কি কি আকর্ষণ আছে, কি কি কারণে এটা অনন্য হয়ে উঠলো, সেটি জানতে হলে আজকের এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। খেলা এবং বায়োপিক, খেলোয়াড়দের জীবনী নিয়ে সিনেমা তৈরি করা ইন্ডিয়াতে একটি দারুণ ট্রেন্ড চলছে। এখানে আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে, সচিন টেন্ডুলকারের জীবনী নিয়ে ছবি হয়েছে, আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে ছবি হয়েছে। এবার হলো ময়দান ফুটবল কেন্দ্র করে সেখানে সৈয়দ আব্দুল রহিমের জীবনী। তিনি একজন ভারতের ফুটবল দলের খুব নামী একজন কোচ, খুব বিখ্যাত একজন কোচ। তার জীবনী নিয়ে তৈরি হলো এবার একটি সিনেমা। ভারতের বিভিন্ন সিনেমা আমরা যারা দেখেছি বায়োপিক তৈরি হয়েছে, সেখানে কিন্তু বাণিজ্যিক এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ছড়াছড়ি আকারে দেখতে পেয়েছি। কিন্তু ময়দান সে পথে হাঁটেনি। ময়দান গল্পকে প্রাধান্য দিয়ে, একেবারে জীবনীকে প্রাধান্য দিয়ে খুব ভালোভাবে এগিয়েছে। ময়দান একটি চলচ্চিত্র। আমরা দেখতে পেয়েছি অমিত রবীন্দ্রনাথ শর্মা, তিনি তার মুন্সিয়ানা দেখিয়েছেন পরিচালনায়, স্ক্রিপ্টে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি। খুব দুর্দান্ত একটি চলচ্চিত্র হয়ে উঠেছে ময়দান অসাধারণ এক গল্পের সিনেমা। ময়দান সৈয়দ আব্দুল রহিমের জীবনী, ময়দান ইন্ডিয়ান ফুটবল দলের গল্প। যে গল্পে বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে সমস্ত ইন্ডিয়ান যে সমস্ত খেলোয়াড়রা আছে, যে দেশেরই খেলোয়াড়ই হোক, তারা অনুপ্রাণিত হবেন। ফুটবল খেলোয়াড়রা বিশেষ করে খুবই অনুপ্রাণিত হবেন সৈয়দ আব্দুল রহিমের এই জীবনী দেখে। আমরা দেখেছি সেখানে সৈয়দ আব্দুল রহিম তার জীবনী নিয়েই, তিনি হায়দ্রাবাদের মানুষ ছিলেন, কাজের সূত্রে তিনি থাকতেন কলকাতাতেই তিনি গড়ে তুলেছেন ফুটবল সাম্রাজ্য। সিনেমার গল্প শুরু হয়েছে 1952 থেকে 1962, 10 বছর। 1952 সালে যুগোস্লাভিয়ার কাছে খুব বড় ব্যবধান, 1-10 গোলের ব্যবধান। মানে ইন্ডিয়ান দল করে 1 গোল আর যুগোস্লাভিয়া করে 10 গোল। এই ব্যবধানে হারার পর, এটি ছিল গ্রীষ্মকালীন অলিম্পিকে ইন্ডিয়ান দল হেরে যায়। তারপরে সেখানে সৈয়দ আব্দুল রহিমকে সমালোচিত হয়, তীরবিদ্ধ হতে হয়, তাকে তীরবিদ্ধ হতে হয়, কারণ দলের এই খারাপ পারফরম্যান্সের কারণে। কিন্তু সৈয়দ আব্দুল রহিম এক লড়াকু সৈনিকের নাম। তিনি হেরে যেতে জানেন না, তিনি হারেন না, তিনি আবার প্রস্তুতি নিতে থাকেন। ইন্ডিয়ান ফুটবল কর্মকর্তাদের কাছে ধর্ণা দেন যে এই টিমের বদলে তিনি একটি নতুন টিম করতে চান। তিনি সারা ইন্ডিয়া থেকে খুঁজে বিভিন্ন নতুন প্রতিভা খুঁজে বের করতে চান। তারপরে সেই নতুন চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেন। আমরা দেখতে পাই 1956 সাল, 52 পর 56 সাল গ্রীষ্মকালীন অলিম্পিকে আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা ইন্ডিয়ান টিমের একজন খেলোয়াড়কে খুব অপমান করে, কিন্তু সে অস্ট্রেলিয়াকে 7-1 গোলের ব্যবধানে ইন্ডিয়ান টিম হারিয়ে দেয় এবং সেবারও স্বপ্ন পূরণ হয় না। কিন্তু ইন্ডিয়ান দল গ্রীষ্মকালীন অলিম্পিকে 4র্থ স্থান লাভ করে। কিন্তু 1960 সাল 56 পর সেখানে ফ্রান্সের মতো দলের কাছে, বা প্রাক বাছাই পর্ব, অলিম্পিক হবে, গ্রীষ্মকালীন অলিম্পিক খেলতে যাবে, সেখানে ফ্রান্সের কাছে হেরে বসে। 1-1 গোলে হারে না, 1-1 গোলে ড্র হয়ে যায় ম্যাচটি, আর সুযোগ পায় না। আর সৈয়দ আব্দুল রহিমের জীবনে নেমে আসে আরো দুর্যোগ। সৈয়দ আব্দুল রহিম একের পর এক সিগারেট খেতে থাকে। আমরা দেখতে পেয়েছি একের পর এক চেইন স্মোকার যাকে বলে, একের পর এক সিগারেট তার চলতেই থাকে। তিনি সিগারেটটাকে খুব, মানে কি বলবো, মুড়ির মতো খেতে শুরু করে। আমরা প্রত্যেকটা শটে তাকে দেখেছি। সেই সৈয়দ আব্দুল রহিমের সিগারেট চেইন স্মোকের করার কারণে একবার গ্রীষ্মকালীন অলিম্পিকে তার দল অংশগ্রহণ করতে পারে না, তাকে ছাঁটাই করা হয় এবং তার শরীরে বাসা বাঁধে ক্যান্সার, ফুসফুসে বাসা বাঁধে ক্যান্সার। সৈয়দ আব্দুল রহিম লড়াকু সৈনিক থেকে পরাজিত হয়ে হায়দ্রাবাদ ফিরে যান স্ত্রীর কাছে। স্ত্রী সাইরা, সে আরেক সৈনিক, সে আরেক লড়াকু সৈনিক, সে
আবার আব্দুল রহিমকে অনুপ্রাণিত করে, তিল মরে যাওয়ার চেয়ে লড়াই করে মরো। সৈয়দ আব্দুল রহিম আবার ফিরে আসে কলকাতায়, এসে ফুটবল কর্তাদের কাছে আরেকটি সুযোগ চান। বলেন যে এই সুযোগ হারানোর পর যদি আমি হারিয়ে ফেলি, আর কোনোদিন আমি কোনো ফুটবল দলের কোচ হব না। শরীরে তার ক্যান্সারের বাসা, লড়াই করতে শুরু করেন খেলোয়াড়দের নিয়ে। আমরা দেখতে পেয়েছি কি লড়াই, তার ক্যান্সার তীর কুড়ে কুড়ে খাচ্ছে তাকে, আর তিনি ফুটবল এশিয়ান গেমস জাকার্তায় 1962 সালে সেটি প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে আরেকটি আঘাত এসে বসে। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থ সমস্যার কারণে টিম পাঠাতে রাজি হয় না। কিন্তু সৈয়দ আব্দুল রহিম, তিনি তো নাছোড় বান্দা, তিনি তো লড়াকু সৈনিক, তিনি তো একজন ফুটবল কোচ, তিনি ফুটবলের পিতা। তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে মাত্র 16 জন খেলোয়াড় নিয়ে জাকার্তায় যান। প্রথম ম্যাচেই কোরিয়ার কাছে হেরে যায়, কিন্তু নাটকীয়ভাবে সেই কোরিয়ার সঙ্গেই ফাইনালে ওঠে তার দল। তারপর একটি সমালোচনার মুখে, নানা রকমের একটি আক্রমণের মুখে পড়ে যায় ভারতীয় দল, তাদের টিম বাছে আক্রমণ করা হয়। তারপর ফাইনালে কি হয় সেটি জানতে হলে সিনেমা হলে আপনাকে ঢু মারতে হবে। সেই কথা জানতে হলে ভারতীয় টিম কি জিততে পেরেছিল, সৈয়দ আব্দুল রহিম কি তার শেষ জীবনের এশিয়ান গেমস জয় করতে পেরেছিল, সেটি এই গল্পের প্রধান আকর্ষণ। পরতে পরতে এই চিত্রনাট্যে আকর্ষণ তৈরি করেছেন রবীন্দ্রনাথ শর্মা, অসাধারণ। এখানে চিত্রগ্রহণ যিনি করেছেন তার কথা বলতেই হবে আলাদা করে। চিত্রগ্রাহক সেই 1952 থেকে 1962 অসাধারণ দক্ষতায় প্রতিটা সিকোয়েন্স তিনি বিশ্বাসযোগ্য করে চিত্রগ্রাহক পর্দায় উপস্থাপন করতে পেরেছেন। খুব দারুণ হয়েছে, খুব দারুণ করে তিনি চিত্রগ্রহণ করেছেন। আর ইন্ডিয়াতে ফুটবল নিয়ে ইন্ডিয়াতে এত ভালো চলচ্চিত্র আজ পর্যন্ত আমার বিশ্বাস তৈরি হয়নি। এখানে যারা অভিনয় করেছেন অজয় দেবগনকে আমরা কিন্তু দেখেছি সেই প্রথম দিকে প্রেমিক, আমরা দেখেছি অ্যাংরি হিরো হিসেবে, প্রেমিক হিসাবে, তারপরে অ্যাকশন হিরো হিসাবে। কিন্তু বায়োপিকেও যে তিনি অসাধারণ, প্রত্যেকটা শট, প্রত্যেকটা চরিত্রটাকে যে তিনি কিভাবে ধারণ করেছেন, এই সিনেমা না দেখলে বিশ্বাস করবেন না আপনারা। তিনি যে একবার মেপে ম্যাথড অ্যাক্টরের মতো এই সিনেমা তিনি অভিনয় করেছেন। তার স্ত্রীর চরিত্রে প্রিয়ামণি, সাইরা অসাধারণ অভিনয় করেছেন। গজরাও রাও কলকাতার সাংবাদিক, তিনিও অসাধারণ অভিনয় করেন। তার রুদ্রনীল ঘোষ কলকাতার অভিনেতা, তিনিও কিন্তু অসাধারণ ফুটবল কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, ফাটিয়ে দিয়েছেন তিনি। তাকে আসলে আমরা দেখতে পেয়েছি আগেই বাংলা চলচ্চিত্রে, রুদ্রনীল ঘোষকে দেখতে পেয়েছিলাম, অসাধারণ একজন অভিনেতা। এবং হিন্দি চলচ্চিত্রেও তিনি কিন্তু দারুণ তার প্রতিভার স্বাক্ষর রাখলেন। এখানে আর মিউজিক, এআর রহমান অসাধারণ। এআর রহমান মানেই তো অসাধারণ সব কর্মকাণ্ড। তিনি কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্স বুঝে এবং এখানে টাইটেল সং প্রত্যেকটা জায়গায় অসাধারণ করেছেন। আর এই সিনেমার আগে আমরা জানি অমিত রবীন্দ্রনাথ শর্মা, তিনি কিন্তু বাধাই হো নামে একটি সিনেমা তৈরি করেছিলেন, সেটি ছিল কমেডি। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে একটি জীবনী, একটি ফুটবল মানেই এই উপমহাদেশের মানুষের, বাংলাদেশ সহ সাউথ এশিয়ার রিজিয়নে সহ সারা পৃথিবীতে ফুটবল যে ভালোবাসা পায় আর অন্য কোনো খেলা কিন্তু পায় না। সেখানেই সেই বিরাট বড় একটি কর্মকাণ্ডে হাত দিয়ে অমিত রবীন্দ্রনাথ শর্মা, তিনি কিন্তু অমিত রবীন্দ্রনাথ শর্মা, বারবার নামটি ভুল হচ্ছে, শাহ হয়ে যাচ্ছে, তিনি কিন্তু অসাধারণ তার দক্ষতার প্রমাণ রেখেছেন। তিনি শুধু কমেডি সিনেমা না, তিনি প্রত্যেকটা ধারায় যে সিনেমা তৈরি করতে পারেন সেটি প্রমাণ করলেন এই ময়দান। অসাধারণ এক চলচ্চিত্র হয়ে উঠেছে, অসাধারণ এক বায়োপিক হয়ে উঠেছে ময়দানের। আরেকটি বিষয়ের প্রশংসা না করলে খুব অন্যায় করা হবে, সেটি হচ্ছে এই সিনেমার শিল্প নির্দেশনা। অসাধারণ হয়েছে, অসাধারণ শিল্প নির্দেশনা দিয়েছেন যিনি শিল্প নির্দেশক, খুবই ভালো হয়েছে। জি স্টুডিও এবং বনি কাপুরের প্রযোজনায় খুব দারুণ একটি চলচ্চিত্র হয়ে উঠেছে ময়দান। অমিত রবীন্দ্রনাথ শর্মার এই সিনেমা দেখার প্রত্যেকটা যারা সিনেমা প্রেমী আছেন তাদের উচিত। দেখবেন কি টান উত্তেজনা, কি টান
চিত্রনাট্য উপভোগ করতে পারবেন। ফুটবল নিয়ে এত ভালো একটি চলচ্চিত্র। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, আমার এই বকবক কষ্ট করে শুনলেন, সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন, বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন এবং শাকিব খানের চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।